দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানসফিল্ড শেষ অংশ। এর আগে যথারীতি আমি ফ্লাইয়ের ওপরে 8টা ক্লাস করেছি, যারা এখনো সেগুলো দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, না হলে এই শেষের অংশটা তোমরা কেউ বুঝতে পারবে না। তাহলে এতদূর পর্যন্ত আমরা দেখেছি যে ওল্ড মিস্টার উডিফিল্ড বসকে তার মৃত ছেলের কথাটা স্মরণ করিয়ে দেওয়ার পর থেকেই তিনি কিন্তু খুবই ডিস্টার্বড হয়েছিলেন। তিনি রুমে ফিরে কারোর সাথে কথা বলেননি এবং সেই মুহূর্তে একটি মাছি এসে যখন তার সামনে রাখা কালির দোয়াতে পড়েছিল, সেই মাছিটির ওপরে তিনি বারবার ধরে এক ড্রপ করে কালি দিয়ে সে কিভাবে আবারও নিজেকে ওই কালি থেকে মুক্ত করে ওই কালি পরিষ্কার করে আবারও উঠতে পারে সেটা দেখার জন্য তিনি বারবারই তার উপরে এক ড্রপ করে কালি দিয়ে যেন দেখছিলেন সে কিভাবে এটাকে ট্যাকেল করতে পারে। দেখো, এই জিনিসটার মাধ্যমে আমরা বসে কমপ্লেক্স এবং সাইকোলজিক্যাল নেচার দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে এই গল্পটি ছিল ক্যাথরিন ম্যানসফিল্ডের শেষ গল্প এবং এই গল্পতে তার বাস্তব জীবনের সাথে মিল রয়েছে, কারণ ক্যাথরিন ম্যানসফিল্ডের নিজের ভাই লেসলিও কিন্তু 1915 সালের 7ই অক্টোবর যুদ্ধক্ষেত্রে মারা যান। এই গল্পতে আমরা দেখতে পাই লেখিকার জীবনের সঙ্গে এই গল্প খুবই ওতপ্রোতভাবে জড়িত। একজন বাবা তার ছেলেকে হারিয়ে তার মনের মধ্যে কতটা যন্ত্রণা হয় এবং সেই যন্ত্রণাটাকে ফিল করার জন্য তিনি ওই মাছিটির ওপরে কালি দিয়ে বারবার দেখছেন, যেন তিনি বোঝার চেষ্টা করছেন তার ছেলেও যেন যুদ্ধক্ষেত্রে এইভাবেই বারবার বিপদের সম্মুখীন হয়েছিল এবং হয়তো তার ছেলেও এইভাবে প্রথম দিকে প্রত্যেকটা বিপদকে পেরিয়ে বাঁচার জন্য যথেষ্ট পরিমাণ সংঘর্ষ করছিল। তাই তিনি যেভাবে বারবার ধরে ওই কালির ড্রপটা মাছির ওপরে ফেলছিলেন এবং দেখছিলেন যে মাছিটা কিভাবে চেষ্টা করছে প্রত্যেকবারেই ওই বিপদ থেকে নিজেকে রক্ষা করার, সেই দেখার সাথে সাথে তিনি যেন ভাবছেন হয়তো তার ছেলেও যুদ্ধক্ষেত্রে ঠিক এভাবেই বেঁচে উঠতে চাইছিল বারবার ধরে। এই জিনিসটার সাথে তিনি অনেকটাই যেন মিল পাচ্ছেন, নিজের ছেলে যুদ্ধক্ষেত্রে হয়তো এভাবেই চেষ্টা করেছিল। এই একটা ফিলিংস থেকে তিনি ওই মাছিটার ওপরে সেটাই টেস্ট করছিলেন। তো দেখো কি বলেছে, ইট ওয়াজ দ্য লাস্ট ব্লট ফেল অন দ্য সোকড ব্লটিং পেপার। এর আগে পর্যন্ত আমরা দেখেছি যে বস শেষবারের জন্য একটা ড্রপ উঠিয়ে বলল এটাই শেষবার, এরপরে আর দেব না। তো শেষবারের যে বিন্দুটা তার উপরে পড়লো, শেষবারের যে কালির বিন্দুটা মাছির ওপরে পড়লো, সোকড ব্লটিং পেপার, মানে যে ব্লটিং পেপার সবকিছু সোক করে নেয় সেই ব্লটিং পেপারের উপরে পড়লো। অ্যান্ড দ্য ড্র্যাগলড ফ্লাই লে ইন ইট অ্যান্ড ডিড নট টিয়ার, যার উপরে কিনা ওই ড্র্যাগেল ফ্লাই মানে যে ফ্লাইটা তার দেহটাকে অনেক কষ্ট করে টেনে হিচড়ে নিয়ে আসছিল, সেই ড্র্যাগল ফ্লাই তার উপরে ওই কালির বিন্দুটা পড়লো, শেষ কালির বিন্দুটা, অ্যান্ড ডিড নট টিয়ার মানে সে তারপরে আর নড়াচড়া করলো না। মানে লাস্ট ড্রপটা, বসের দেওয়া লাস্ট ড্রপটা যখন ওই ব্লটিং পেপারের উপরে যার উপরে ওই মাছিটি ছিল তার উপরে গিয়ে পড়লো, সে কি করলো, আর নড়লো না। দ্য ব্যাক লেগস ওয়্যার স্টাক টু দ্য বডি, পেছনের পাগুলো তার বডির সাথে পুরো চিটিয়ে ছিল। দ্য ফ্রন্ট লেগস ওয়্যার নট টু বি সিন, সামনের লেগগুলো দেখাই যাচ্ছিল না, কালির ওই ড্রপে ডুবেছিল। কাম অন সেড দ্য বস, বস তারপরে যেন ঝুঁকে গিয়ে বলল, আরে কাম অন উঠে পড়ো। লুক শার্প অ্যান্ড হি স্টার্ড ইট উইথ হিজ পেন, এবং সে মাছিটিকে তার পেন দিয়ে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, যাতে করে হয়তো নাড়িয়ে দিলে কি হবে, তার গা থেকে একটু কালিটা সরে যাবে, সে যেন তার সংঘর্ষে একটু সাহায্য পাবে। ইন ভেইন, কিন্তু কোনো লাভ হলো না, মানে সবকিছুই ব্যর্থ হলো। ভেইন মানে ব্যর্থ। নাথিং হ্যাপেন্ড অর ওয়াজ লাইকলি টু হ্যাপেন, কোনো কিছুই ঘটলো না, মানে মাছিটা যে একদম স্থির ছিল নাড়াচাড়া করলো না সেটাই হলো, কোনো কিছুই ঘটলো না। মানে বস যে পেনটা দিয়ে তাকে একটু নাড়িয়ে দিল যাতে করে হয়তো কালি থেকে একটু সরে গেলে, কালিটা তার গা থেকে একটু সরে গেলে তার একটু সাহায্য হবে, সেটা কোনো লাভ হলো না, সে আর নড়লই না। তাই বলেছে নাথিং হ্যাপেন, কিন্তু কিছু হলো না। অর ওয়াজ লাইকলি টু হ্যাপেন, বা কিছু যে হবে এমনও মনে হলো না, মানে সে যে নড়বে এমনটাও মনে তো হলো না। দ্য ফ্লাই ওয়াজ ডেড, মাছিটি মারা গেছে। দ্য বস লিফটেড দ্য ক্রপস অন দ্য এন্ড অফ দ্য পেপার নাইফ অ্যান্ড ফ্লাং ইট ইনটু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট। তো বস তখন কি করলো, লিফটেড দ্য ক্রপস, কপস মানে হচ্ছে ওই ডেড বডি, তো বস সেই কপসটা, ডেড বডিটা মানে মাছির দেহটা কি করলো, অন দ্য এন্ড অফ দ্য পেপার নাইফ, ওই কাগজ কাটার যে নাইফ ছিল পেপার নাইফের প্রান্তটা দিয়ে সেটাকে নিল, অ্যান্ড ফ্লাং ইট ইনটু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট, এবং ওই ওয়েস্ট পেপার বাস্কেট ডাস্টবিনের যে বালতি রাখা আছে সেটাতে ছুঁড়ে ফেলে দিল।
but such a grinding feeling of wretchedness seized him that he felt positively frightened. But such a grinding, কিন্তু grinding মানে নাকাল, এই নাকাল একটা ভাব, এই ফিলিং, নাকাল হয়ে যাওয়ার মতো একটা ফিলিং অফ wretchedness মানে হচ্ছে দুঃসহ, দুর্বিষহ, seized him জব্দ করলো মানে তার উপরে যেন হাবি হয়ে গেল, মানে একটা দুর্বিষহ যন্ত্রণা যেন তাকে চেপে ধরলো, that he felt positively frightened, যেটাতে সে সত্যিকারেরই ভয় পেয়ে গেল। he started forward and pressed the bell for মেসি, সে কি করলো, সামনের দিকে এগিয়ে গেল এবং ঘন্টিটা বাজিয়ে দিল ফর মেসিকে ডাকার উদ্দেশ্যে। bring me some fresh blotting paper, আমার জন্য কিছু ফ্রেশ ব্লটিং পেপার নিয়ে আসো, he said sternly, সে দৃঢ়ভাবে বলল, মানে সে যেন খুবই রুক্ষ সূক্ষ্মভাবে বলল। এটা দুটো কারণে হতে পারে, কারণ সে সব সময় একটু গম্ভীর থাকার চেষ্টা করে, সবার উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করে, সেটাও হতে পারে। আর একটা, তার এই ছেলের মৃত্যু শোকটা তার মনে যেটা গেঁথে রয়েছে, সেই যন্ত্রণাটা, এই যে মারাত্মক আঘাতটা যেটা একদম দগদগে হয়ে আছে এখন, বিশেষ করে এই ফ্লাই এপিসোডটা হওয়ার পরে, এটাতে যে তিনি যেন খুবই বিরক্ত হয়ে আছেন, তাই সে স্টার্নলি কঠোরভাবে বলল ফ্রেশ কিছু ব্লটিং পেপার নিয়ে আসো, লুক শার্প অ্যাবাউট ইট, এবং দেখো যেন এগুলো ভালো হয়। অ্যান্ড হোয়াইল দ্য ওল্ড ডগ প্যাডেড অ্যাওয়ে, এবং যখন সেই ওল্ড ডগ বলতে এখানে কাকে বলা হয়েছে, এর আগে দেখেছি মেসিকে ওল্ড ডগের সাথে তুলনা করা হয়েছে, তাহলে সেই কেরানি মেসির কথা বলা হয়েছে। এবং যখন মেসি প্যাডেড অ্যাওয়ে মানে দূরে সরে চলে গেল, হি ফেল টু ওয়ান্ডারিং হোয়াট ইট ওয়াজ হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর, এবং সে যখন চলে গেল, হি ফেল টু ওয়ান্ডারিং, তিনি বিস্ময়াভিভূত হয়ে গেলেন, মানে তিনি অবাক হয়ে গেলেন কি নিয়ে, হোয়াট ইট ওয়াজ হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর, মানে এর আগে তিনি কি নিয়ে ভাবছিলেন সেটা যেন তিনি মনে করতে পারলেন না, তিনি যেন অবাক হয়ে গেলেন যে তিনি এতক্ষণ ধরে কি ভাবছিলেন, হোয়াট ওয়াজ ইট, কি ছিল ওটা, মানে এতক্ষণ ধরে তিনি যে চিন্তাগুলো করছিলেন, তিনি কি ভাবছিলেন সেটা কি ছিল। ইট ওয়াজ, হি টুক আউট হিজ হ্যান্ডকারচিফ, হ্যাঁ কি ছিল ওটা, তারপরে সে তার হ্যান্ডকারচিফ রুমালটা নিল, অ্যান্ড পাস্ট ইট ইনসাইড হিজ কলার, তার কলারের মধ্যে দিয়ে দিল রুমালটা, মানে ঘামটা মুছছিল। ফর দ্য লাইফ অফ হিম হি কুডন্ট রিমেম্বার, এবং তার জীবনের বাকি সময় ধরে সে সেটা মনে করতে পারছিল না বা মনে করতে চাইছিল না, মানে আজকের পরে জীবনের বাকি দিনগুলোতে সে এই সময়টাই যে কিছুক্ষণ ধরে সে কি ভাবছিল, কি নিয়ে সে ভাবছিল, কি ছিল ওটা, ওই ফিলিংসটা, এই ধরনের ফিলিংস, এই ধরনের চিন্তাতে সে করতে চায় না কখনো, মানে ছেলের এই মৃত্যু শোকটা, মৃত্যু যন্ত্রণাটা তো সে ভুলে থাকতে চায়, ওটা সে মনেই করতে চায় না, তাহলে কিছুক্ষণ আগে সে কি করছিল ওগুলো, এটা যেন সে তার জীবনের বাকি সময়টা, বাকি দিনগুলোতে মনে করতে পারছিল না বা চাইছিল না, মনে রাখার চেষ্টাও সে করছিল না। হি কুডন্ট রিমেম্বার, সে মনে করতে পারলো না অর্থে আমরা ধরে নিতে পারি সে জীবনের বাকি সময় আজকের পর থেকে সে এটা আর মনে করতে পারতো না, মনে করার সে চেষ্টাই করেনি। তাহলে দেখো গল্পটা এখানেই শেষ হচ্ছে। এই যে ফ্লাই এপিসোডটা, এটার দ্বারা আমরা বুঝতে পারি বসের একটা কমপ্লেক্স সাইকোলজিক্যাল নেচার, ছেলেকে হারিয়ে সেই যন্ত্রণাটা তিনি যেন ওই মাছির মাধ্যমে দেখেছেন, তিনি মাছিটির ওপরে বারবার কালি ফেলে তিনি তার সেই স্ট্রেংথটা টেস্ট করতে চাইছিলেন, এবং এই মাছিটির সাথে সে যুদ্ধে নিজের ছেলের সংঘর্ষেরও কোথাও মিল পাচ্ছিলেন, যেন তিনি বারবার ভাবছিলেন যেন এই মাছিটির মতো তার ছেলেও যেন যুদ্ধে এভাবেই বারবার মরিয়া হয়ে বাঁচার চেষ্টা করছিল, এবং শেষমেশ যেন এই মাছিটির মতোই পারেনি। এই যে একটা মিল তিনি মাছিটির সাথে নিজের ছেলে যেন খুঁজে পাচ্ছিলেন, তাই গল্পের নাম হয়েছে দ্য ফ্লাই। আশা করি গল্পটা সবার ভালো লেগেছে, কার কেমন লাগলো জানাবে, আশা করি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।